বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এই ধরনের রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির মিডিয়া সেল আয়োজিত ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। যেখানে আমরা যারা রাজনীতি করি, আমাদের কথাগুলো আপনারা জনগণের কাছে পৌঁছে দেন বা তুলে ধরেন, আমাদের কথাগুলো জনগণের কথাগুলো আমাদের কাছে তুলে ধরেন। এই সকল বিষয়ের কারণেই আপনাদের কাছ থেকে জেনে নিয়ে বিভিন্নভাবে জানার মাধ্যমেই যেই বিষয়টি এখন সবচেয়ে আলোচিত বাংলাদেশে, সেটি হচ্ছে সংস্কার। এই বিষয়টি নিয়ে আপনাদের সকলেরই ধারণা আছে। প্রথমত 2017 সালে, পরবর্তীতে পর্যায়ক্রমিকভাবে আমরা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে অস্থিতিশীল ও বিপদে নিমজ্জিত করার ষড়যন্ত্র করা হচ্ছে অতীতের মতো। স্বাধীনতা সার্বভৌমত্ব অরক্ষিত করার ষড়যন্ত্র চলমান। দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করা কোনোভাবেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়। বিএনপির মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে দেয়া বক্তব্যে মির্জা ফখরুল তার এই আশঙ্কার কথা তুলে ধরেন। সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে, এটার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকতে পারে না। এটার পিছনে উদ্দেশ্য একটাই, ঠিক অতীতে ফ্যাসিস্ট সরকার আমলে যেভাবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বকে বিপন্ন করা হয়েছে, আজকে আবার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে ফ্যাসিবাদের দোসররা পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। চালের বাজার নিয়ন্ত্রণে সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন রিজভী। সংবাদ সম্মেলন থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে 2 দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেন তিনি। অন্যান্য জিনিসপত্রের দাম কিছুটা কমেছে, কিন্তু চালের দাম বৃদ্ধি পেয়েছে, তারপর মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। তো এটা তো হচ্ছে অত্যন্ত এসেনশিয়ালের মধ্যে 1 নম্বরে চাল। তো এটা তো বড় ধরনের পদক্ষেপ নেওয়া দরকার। তিনি চীন সফরে যাবেন বা যেখানেই যান, তো এগুলোর পিছনে খুব পরিকল্পিতভাবে কনসার্টেড ওয়েতে আপনার এই গুজব ছড়ানো হয়। সেনাবাহিনী ও ছাত্র জনতাকে মুখোমুখি করানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেফতারের গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরির প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। গণ অভ্যুত্থানের পরও আওয়ামী লীগ এবং তার উগ্রবাদী সমর্থকদের শিক্ষা গ্রহণ ও পরিবর্তনের কোনো লক্ষণ নাই বলেও অভিযোগ করেছেন তিনি। আজকে পরিকল্পিতভাবে সাধারণ ছাত্র জনতাকে সেনাবাহিনীর মুখোমুখি ঠেলে দেওয়া হয়েছে বা ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টাটা শেখ হাসিনা 4 আগস্ট করেছিলেন, 5 আগস্ট করেছিলেন। পুলিশকে উনি মুখে ঠেলে দিয়েছেন, র্যাবকে জনগণের মুখে ঠেলে দিয়েছেন, বিজিবিকেও ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন, সেনাবাহিনীকেও জনগণের মুখোমুখি করার ঠেলে দেওয়ার চেষ্টা করেছিলেন। দেশে আবারও একটি 111 আনার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃত অর্থে ছাত্র নেতারা আগ্রহ নিয়ে সেনাপ্রধানের কাছে গিয়েছিলেন, সেনাপ্রধান তাদের ডাকেননি। সোমবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে কর্মী সভার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তিনি বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করা হচ্ছে। নতুন যে রাজনৈতিক দল নাগরিক পার্টির সংশ্লিষ্ট ছাত্র নেতাদের যে কিছু বক্তব্য আমরা শুনলাম, যেটা দেশের মধ্যে একটা চরম উদ্বেগ উৎকণ্ঠার তৈরি করেছে। একেবারে সাধারণ মানুষ থেকে প্রশাসন সর্বত্র একটা আমি অস্থিরতা লক্ষ্য করেছি গত কয়েকদিন ধরে।
দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি আরও বলেন, তার আশা করবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি তাদের যে শ্রদ্ধার জায়গাটা আছে সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, এই রাজনীতিতে আমরা কখনোই তাদের হস্তক্ষেপ প্রত্যাশা করব না। তারা প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তাদের যে কাজ, সেটা তারা ঠিকমতো পালন করে যাবে, এটাই সকলের প্রত্যাশা। দুপুরে উড়োজাহাজে ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আমাদের পার্টির পক্ষে যেটা বলেছি, আমরা ওই জায়গায় আমরা সবাই ঐক্যমত যে এখানে শুধু বাংলাদেশ সেনাবাহিনী না, এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়, এক। এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, এই রাজনীতিতে তাদের যে আমরা কখনোই তাদের কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করব না, বরং তারা প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তাদের যে কাজ, সেটা তারা ঠিকমতো পালন করে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। ঈদের পরপরই ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম চালু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমুদ্র পথে বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত নথি সই অনুষ্ঠান শেষে একথা জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। ঈদকে কেন্দ্র করে কোনো নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলেও জানান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। এছাড়া জরুরি অবস্থা জারির বিষয়টি গালগপ্প বলেও উল্লেখ করেন তিনি। ভিসা সেন্টারটা এখন তো, এর আগে এটা বাইরে হতো, ঢাকার বাইরে হতো, বাংলাদেশের বাইরে হতো। এইটা এতদিন নয়াদিল্লি থেকে হচ্ছিল, তো সেটা এখন অপারেটিং শুরু করবে এই মাসের শেষের থেকে। মনে করেন যে ঈদের পরপরই হয়তো চালু হয়ে যাবে, আশা করছি আমরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাই আগস্টে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইজিপি একেএম শহীদুল হক সহ 6 জনকে হাজির করা হয়েছে। অন্যান্য পুলিশ কর্মকর্তারা হলেন ডিএমপির সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, সাবেক সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা, সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার এসএম মইনুল ইসলাম, সাবেক এএসআই চঞ্চল চন্দন সরকার। আজ নির্ধারিত দিনে পৃথক 3টি মামলায় 6 জন আসামিকে ঢাকা কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার এবং গাজীপুর কাশিমপুর কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। অবশেষে স্বপ্ন পূরণ ও দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপবাসীর। চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে চালু হয়েছে তাদের দীর্ঘ প্রতীক্ষিত ফেরি সার্ভিস। সোমবার আনুষ্ঠানিকভাবে 5 উপদেষ্টাকে সাথে নিয়ে এই ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মূল ভূখণ্ড থেকে 17 কিলোমিটার অদূরে বিচ্ছিন্ন এক জনপদ সন্দ্বীপের মানুষের ভোগান্তির কোনো অন্ত ছিল না। ফেরি সার্ভিস না থাকায় দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। ফেরি সার্ভিস চালু হওয়ায় সন্দ্বীপবাসীর এই দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে। ফেরি সার্ভিস চালু হওয়ায় খুশি এলাকাবাসী। অনুষ্ঠানে যুক্ত হয়ে সন্দ্বীপবাসীকে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। দ্বীপের মানুষের জীবনযাত্রা অনেক কঠিন, সেটি হচ্ছেন অনেক জোর জটপঞ্চা মোকাবেলা করে আপনাদের টিকে থাকতে হয়। আমি এই এলাকারই মানুষ, আপনাদের জীবন আমি খুব কাছ থেকে দেখেছি। সরাসরি গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা ছিল না, অ্যাম্বুলেন্স না চলার ফলে অনেক রোগী সন্দ্বীপ থেকে চট্টগ্রামে যাওয়ার পথে রাস্তায় মারা যায়। কি দুঃখের কথা, কি অসম্ভব কথা যে আমরা এই সভ্য জগতে আছি, কিন্তু যাতায়াতের অভাবে আমরা নিরাপদে একজন রোগীকে হাসপাতালে নিয়ে যেতে পারছি। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ট্রেন যাত্রা। ভোরে কমলাপুর থেকে ঈদের প্রথম ট্রেন ছেড়ে যায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস। স্টেশন ম্যানেজার জানান, শুরুতে 2টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটলেও পরবর্তীতে আর বিলম্ব হয়নি। শুরুতে চাপ না থাকায় স্বস্তিতে বাড়ি ফেরার কথা জানায় যাত্রীরা। এদিকে আজ থেকে অনলাইনে শুরু হয়েছে ঈদ যাত্রার ফিরতি ট্রেনের টিকিট বিক্রি। এস এম আরিফের রিপোর্ট।
পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে কমলাপুর রেল স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন সাধারণ মানুষ। এক্ষেত্রে শিশুদের মাঝে উচ্ছ্বাস একটু বেশি। নানু কিংবা দাদু বাড়িতে ঈদের আনন্দ যেন দ্বিগুণ হয়ে ওঠে তাদের কাছে। আগের বার আমি অনেক মজা করেছিলাম, এইবার এর থেকেও বেশি মজা করার ইচ্ছা আছে। সেখানে আমার খালামুনি আছে, নানু আছে, নানা আছে, কাজিনদের সাথে এরকম নানুর সাথে ঈদ করব। এবারের ঈদে দীর্ঘ ছুটিতে যাবেন নগরবাসী, যদিও সেই ছুটি এখনও শুরু হয়নি। তবে শেষ সময়ে যাত্রীদের চাপ আর নানান ঝক্কি ঝামেলার কথা মাথায় রেখে আগেভাগেই পরিবার পাঠিয়ে দিচ্ছেন অনেকে। আবার শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হওয়ায় শিক্ষার্থীরাও ফিরছেন আপন নিরে। ঈদের 2-3 দিন আগে তো হলো একটু ভিড় থাকে বেশি, তো আমি চাচ্ছি যে ভিড়টা এড়িয়ে ওরা যেন বাসায় সুন্দরভাবে পৌঁছাতে পারে। ঈদের ছুটিতে অনেকদিন পর বাড়িতে যাওয়া, আনন্দ তো অবশ্যই আছে। জ্যাম হ্যাসেল মানে কমানোর জন্য বেসিক্যালি এত আগে যাওয়া। আজকে সৌদি থেকে আসছি, দেশের মাটিতে পা রেখেই তো অনেক ফিলিংসটাই অন্যরকম। শিডিউল অনুযায়ী প্রথম দিনে চলছে 43 জোড়া আন্তঃনগর ট্রেন। যান্ত্রিক ত্রুটির কারণে 2টি ট্রেনের শিডিউল বিপর্যয়ের কথা জানান স্টেশন ম্যানেজার। সবগুলো ট্রেনই সঠিক সময় সেরে গেছে, 2টা ট্রেন মাত্র লেট গেছে, একটা ইঞ্জিন স্বল্পতা বা কানেক্টিংয়ের জন্য গেছে লেট গেছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যাত্রী সাধারণ খুব বেশি একটা সমস্যা হয়েছে, বিড়ম্বনার শিকার হয়নি। আমাদের হিসাবে আজকে মেল এক্সপ্রেস এবং আন্তনগর সহ সব কিছু মিলাই 50-55 হাজার মতো যাত্রী ঢাকা ছেড়ে যাবে। এবারের ঈদে প্রতিদিন 68 জোড়া ট্রেন চলাচল করবে। বিশেষ ট্রেন যুক্ত হবে 28 মার্চ থেকে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। হার্টে রিং পরানোর পর ক্রিকেটার তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে, তার জ্ঞান ফিরেছে এবং পরিবারের সাথে কথাও বলেছেন। তবে এখনও জটিলতা কাটেনি বলে জানিয়েছেন সাভার কেপিজি হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডাক্তার রাজীব। বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ খেলার সময় বুকে ব্যথা অনুভব করেন তামিম। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত সাভারের কেপিজি হাসপাতালে ভর্তি করা হয়। এস এম আরিফের রিপোর্ট। শাইনপুকুরের বিপক্ষে ডিপিএল এর ম্যাচের আগে থেকেই অস্বস্তিতে ভুগছিলেন তামিম ইকবাল। বিকেএসপিতে টসের পর আর ফিল্ডিংয়ে নামতে পারেননি মোহামেডান অধিনায়ক। ড্রেসিং রুমে ফিরেই নিজের অস্বস্তির কথা জানান তিনি। এক পর্যায়ে অবস্থা গুরুতর হলে ঢাকায় আনার পরিকল্পনা করা হয়। সেই উদ্দেশ্যে বিকেএসপির মাঠে নেওয়া হয়েছিল হেলিকপ্টার। তবে তামিমকে তাৎক্ষণিকভাবে ঢাকায় আনাও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালটির মেডিকেল ডিরেক্টর ডাক্তার রাজীব জানান, একটি পূর্ণাঙ্গ ব্লকের কারণে তামিমের হার্টে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তবে রিং পরানোর পর হার্টে রক্ত চলাচল স্বাভাবিক হয়েছে। ডক্টর মারুফ ওনার এই একটা স্টেন্টিং করেছেন এবং ভেরি এফিশিয়েন্টলি, এবং ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিংয়ের পরেও এখনও উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনও কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় তামিম ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলাধুলায় জয়েন করে। তামিমের অসুস্থতার খবরে বিসিবি পরিচালকদের সভা স্থগিত করা হয়েছে। ইতিমধ্যেই হাসপাতালে ছুটে গেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও অন্য পরিচালকরাও। তামিমের পাশে রয়েছেন স্ত্রী আয়েশা সিদ্দিকী ও ভাই নাফিস ইকবাল। এস এম আরিফ, মাই টিভি। দর্শক, এবার মাই টিভি স্পেশাল। ঈদ সামনে রেখে ঢাকায় বেড়েছে চাঁদাবাজি, ছিনতাই, অজ্ঞান পার্টি, জাল টাকার কারবার থেকে শুরু করে চুরি ডাকাতির ঘটনা। সাথে যুক্ত হয়েছে মৌসুমী অপরাধীরাও। এবার ভিন্ন এক অবস্থায় ঈদ আয়োজন হওয়ায় বাসাবাড়ির নিরাপত্তার কথা ভেবেই অনেকেই যাচ্ছে না আপন নিরে। যারাও শেকড়ের টানে গ্রামে বাড়ি যাচ্ছেন তাদের শঙ্কা আর প্রশ্ন একটাই রেখে যাওয়া, সহায় সম্বল ঠিক থাকবে তো? পুলিশ বলছে ঈদের আগে ও পরবর্তী সময়ে সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে তারা। বিস্তারিত আবু সাইদ উপুর বিশেষ রিপোর্টে। রাজধানীর বাসিন্দা আকমাল হোসেন প্রতি বছরের মতো এবারও ঈদে পরিবার পরিজন নিয়ে আপন নিরে ফিরবেন ঈদ আনন্দ উপভোগ করতে। প্রস্তুতি শেষ। সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও বাড়ির নিরাপত্তা নিয়ে যেন শঙ্কা তার কাটছে না। প্রথম কারণ হচ্ছে আমরা যখন বাসায় যাই তো সব কিছু রেখে যাই, যে জমির কাগজ
স্বর্ণালঙ্কার সবকিছুই। তার মতো পরিস্থিতি এখন নগরীর অধিকাংশ গ্রামের প্রাণে ছুটে যাওয়া মানুষগুলোর। অনেকেই বাড়ির নিরাপত্তাহীনতার শঙ্কায় ঈদের আনন্দ মেলান করে থেকে যাচ্ছেন ইট পাথরের নগরীতেই। চুরির ভয় সব থেকে বেশি কাজ করে। এই চুরির পাশাপাশি এখন বর্তমানে তো ছিনতাইও চলতেছে ওপেন। ছিনতাইকারী ডাকাতির পরিস্থিতিটা বেশি হইতেছে, কোন ভাগে ছিনতাইকারী ভাঙ্গা বাসায় ঢুকতে পারে। আর এমন প্রেক্ষাপটেও রাজধানী ছেড়ে পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দের প্রিয় মুহূর্তটুকু কাটাতে নানা পথে আপন নিরে ছুটছেন কর্মব্যস্ত মানুষজন। আর তাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে গণবিজ্ঞপ্তি। আর এক্ষেত্রে নিজেদের নিরাপত্তার বিষয়টি নিজেদেরকেই নিশ্চিত করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে। বাসা, বাড়ি, অ্যাপার্টমেন্ট, ব্যাংক বিমা সহ বিভিন্ন নামিদামি বিপণী বেতনগুলোতে 24 ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, একই সাথে সকল কর্মচারীকে ঈদের ছুটি না দিয়ে শিডিউল ভিত্তিক ছুটি প্রদান করা, বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন সহ দরজা জানলা দুর্বল থাকলে তা মেরামত করা, বাসাবাড়ির মূল দরজায় অটোলক ও নিরাপত্তা অ্যালার্মযুক্ত তালা ব্যবহার করা, অর্থ, মূল্যবান সামগ্রী, জমির দলিল নিরাপত্তা স্থানে অথবা নিকটাত্মীয়ের কাছে হেফাজতে রাখা, বাসাবাড়ি ত্যাগের পূর্বে প্রতিবেশীদের অবহিত করা এবং প্রতিনিয়ত তাদের সাথে মুঠোফোনে যোগাযোগ রাখা। কিভাবে ঈদের দিন এবং ঈদের পরবর্তী সময়ে কাজ করবে পুলিশ, সেই কথায় তুলে ধরেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের ডিসি তালেবুর রহমান। স্বজনদের সাথে ঈদ করার উদ্দেশ্যে ঢাকা মহানগরী ত্যাগ করবেন। এই সময় আমরা তাদেরকে অনুরোধ করব, আপনারা বাসাবাড়ির যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করবেন, বাসায় মূল্যবান জিনিসপত্র না রেখে যাওয়াই ভালো। সেই ক্ষেত্রে যদি কোনো পুলিশি সহায়তা প্রয়োজন হয়, কোনো নগদ অর্থ বা মূল্যবান সামগ্রী স্থানান্তর করতে পুলিশি সহায়তা করতে গেলে আমাদের ডিএমপির মানি স্কোর সেবা রয়েছে, আপনারা আমাদের সেবা নিতে পারেন। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, যদি এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে 999-এ ফোন করে জানাতে হবে এবং সাম্প্রতিক সময়ে ডিএমপির পক্ষ থেকে যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই সম্পর্কে আর সচেতন হলে তাহলে এই ডাকাতি কিংবা ছিনতাই এবং যে শঙ্কা নিয়ে ঈদ কাটানোর সময় সেটি আর থাকবে না। সংসদ ভবন এলাকা থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। আজ মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর বাবা আলতাফ হোসেনের 37তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মাই টিভি অডিটোরিয়ামে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ববর্তী মিলাদে অংশ নিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মিলাদ মাহফিলে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী, উপব্যবস্থাপনা পরিচালক আসপিয়া উদ্দিন এবং চিফ অপারেটিং অফিসার তৌহিদ উদ্দিন আফ্রিদি সহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিক কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এ সময় নিজের বাবার জন্য দোয়া চাওয়ার পাশাপাশি সকলের বাবা মা এর জন্য দোয়া চান মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। সেই কদরের রজনী আলেম ওলামাদেরকে সাথে করে নিয়েছি। রব্বুল আলামিন আমাদের অতীত জীবনের রিয়াজি জান্নাত হিসাবে কবুল করো। ইন্তেকাল পর্যন্ত তা পৌঁছে দিয়েছো, এই আরামকে তুমি জীবনকে মাফ করে দাও, মরহুমা উমেনা বেগম মাফ করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা। আমি আসলে আমার বাবা মার জন্য না, আমি আমাদের এখানে যারা আছেন সকলের বাবা মার জন্য আমি দোয়া কামনা করি। এই মাহে রমজানে পবিত্র সময় যাতে প্রত্যেকের বাবা মা যারা না ফেরার দেশে আছেন তাদের আত্মার শান্তির জন্য জান্নাতবাসী করুক এবং যারা বেঁচে আছেন তাদের শরীর স্বাস্থ্য সব কিছু আল্লাহ যাতে ভালো রাখেন। সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়ক 4 লেনের বেশিরভাগ কাজ শেষ হওয়ায় সড়ক পথে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষের এবারের ঈদ যাত্রায় মিলবে স্বস্তি। কিন্তু এই পথ পেরিয়ে ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে হাটি কুমরোল বগুড়া মহাসড়ক। মহাসড়কের বিভিন্ন স্থানে নির্মাণ কাজ চলমান ও কয়েকটি পয়েন্টে একক লেন থাকায় সৃষ্টি হতে পারে যানজট। যদিও সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশ বলছে ঈদ যাত্রা যানজট মুক্ত ও নিরাপদ করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।